নাম ফলক ব্যবহার আমি করি নাই। আচ্ছা, এটা মনে করেন না? আমি করব কেন? রাস্তা হলো সরকারের পয়সায়, মানে জনগণের পয়সায়, আর জনগণের পয়সা আমি আমার পয়সা দিয়ে তো করি নাই। যেদিন ক্ষমতা থাকে না সেই পুলিশই তো আবার ধরে নিয়ে যায়। অনেকের থেকে আল্লাহ আমাকে ভালো রেখেছে, আল্লাহর শুকরিয়া। এটা লোভ লালসার ঊর্ধ্বে মানুষ উঠা সম্ভব। আজকে নতুন নতুন জমিদারের সৃষ্টি হয়েছে। কারা? বড় বড় আমলা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় পুলিশ কর্মকর্তা থেকে নিয়ে বড় বড় রাজনীতিবিদ এখন হচ্ছেন নতুন জমিদার। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার 2 আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্যের বাসায়। আর তার বাসায় আজকে আমার আসার বেশ কিছু কারণ আছে। আমরা সাধারণত এমপি, মন্ত্রী, মিনিস্টার এই ধরনের শব্দ যখন শুনি তখন আমাদের মাথায় একটা নেগেটিভ চিন্তা আসে যে তারা বুঝি অঢেল টাকার মালিক হবেন, অঢেল ধন সম্পদ থাকবে, এই ধরনের বিষয়টাই। আর এই মৌলভীবাজার 2 সংসদীয় যেই আসনটা আছে এইটার তিনবারের নির্বাচিত যেই সংসদ সদস্য ছিলেন, যিনি হচ্ছেন নবাব আলী আব্বাস সাহেব, তাকে বলা হয়ে থাকে সিলেট বিভাগের একমাত্র সৎ এমপি। এছাড়াও হয়তো আরও আছেন, কিন্তু তাকেই বলা হয়ে থাকে সিলেট বিভাগের একমাত্র সৎ এমপি। এবং এটা হচ্ছে এই মৌলভীবাজার 2 আসনে যারা আছেন তারাই এই দাবিটা করে থাকেন। আর এছাড়াও তাকে হচ্ছে নির্দ্বিধায় বলা যায় যে একজন সাদা মনের মানুষ। তো তাকে সবাই কি কারণে এত পছন্দ করেন আর তিনি সবার এত পছন্দনীয় হলেন, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই মৌলভীবাজার 2 আসনের যিনি সংসদ সদস্য ছিলেন তিনবারের, নবাব আলী আব্বাসের বাসায়। তো চলুন আজকে জেনে নেওয়া যাক নবাব আলী আব্বাস সম্পর্কে সবকিছু। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইনিই হচ্ছেন সাদা মনের মানুষ। 88 সালে আমি প্রথম এমপি হই। তখন আমার এইজটাও কম ছিল, বাস আমি স্বীকার করব যে আমার বয়সটাও তো কম ছিল। ধরেন 28-29 বছর বয়স। ও, মাত্র 28-29 বছর হলো। তো তখন প্রথম যে জিনিসটা এমপিশিপটা কি, আর এখনকার মতো তো সে এমপিশিপ ছিল না। তখন তো সংসদীয় সিস্টেম ছিল না, রাষ্ট্রপতি শাসিত ইয়ে ছিল। আমরা বছরে 2বার সংসদ অধিবেশন বসত। তারপরে ধরেন 2.5 বছর বা 3 বছরের মাথায় তো সংসদ শেষ হয়ে গেল। পরে যখন আবার এমপি হলাম 91 সালে তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তখন ধরেন বিরোধী দলের সবচেয়ে বিরোধী বলতে যেটা বোঝায়, বিরোধী দলের প্রার্থী হিসেবে এই অঞ্চলের মানুষ আমাকে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত করল। আমি যে জিনিসটা হলো, আমি সাইনবোর্ডে ওই যে নাম ফলক ব্যবহার আমি করি নাই। আচ্ছা, এটা মনে করেন না? আমি করব কেন? নাম ফলকটা হলো, রাস্তা হলো সরকারের পয়সায়, মানে জনগণের পয়সায়, আর জনগণের পয়সা আমি আমার পয়সা দিয়ে তো করি নাই। এই নাম ফলকের এই যে সংস্কৃতি, এটা আমি নেই। আপনি দেখবেন যে আপনি তো শমশেরনগর এলাকার, ওই এলাকাও আমি নির্বাচনী এলাকার ছিল। আপনি দেখবেন কমলগঞ্জে 2008 সাল থেকে আমি যখন এমপি ছিলাম, আপনি আলীনগর থেকে আদমপুর পর্যন্ত রাস্তাটা, সেটা আমি গর্ব করে বলতে পারবো যে সে রাস্তাটা আমার আমলের। ওইখানে একটা ইয়ে দেখবেন নাম ফলক আছে মাত্র, আর একটা আছে আপনার সিংড়াউলি। আর কমলগঞ্জে যতগুলো রাস্তাঘাট হয়েছে জনগণ বলবে আমি কি করছি। আমার কোনো নাম ফলকে বিশ্বাস, নাম ফলক খুব কম পাবেন। আমার নাম ফলক দিয়ে তো হবে না, যদি মানুষের কাজ করতে গেছি, এটা তো আমার ডিউটি। আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে আপনার বাড়িতে আমি ঢুকলাম, হ্যাঁ, ঢোকার পরে ধরেন আপনি মানে কি বলে 3বারের নির্বাচিত সংসদ সদস্য আপনি ছিলেন, হ্যাঁ, সামনের ইলেকশনও হয়তো আপনি করবেন। তো এই যে মানে আপনার বাসায় সবার জন্য উন্মুক্ত। ঘটনা হইল, দেখেন, আমাদের একজন দরিদ্র মানুষের ভোট পেয়ে কিন্তু আমরা এমপি হই, মন্ত্রী হই, প্রধানমন্ত্রী হয়। এটা দরিদ্র মানুষ, সাধারণ মানুষের ভোট পেয়ে। তো আমি যাদের কাছ থেকে ভোট নেব, তাদের দ্বারা আমি সম্মানিত হব, তাদের দ্বারা আমি পদবীর মালিক হব, তাদের দ্বারা আমি সারা দেশে পরিচিত হব। আর তাদেরকে যদি অবহেলা করি, সিকিউরিটি কার কাছে? সিকিউরিটি ধরেন আমি এমপি থাকাকালীন অবস্থায় আমাকে একজন বডিগার্ড দেওয়া হলো, একজন পুলিশ স্কোয়াড থাকলো। তো যেদিন ক্ষমতা থাকে না সেই পুলিশই তো আবার ধরে নিয়ে যায়। এটা তো বাংলাদেশের ইতিহাসে আছে। ওরা নিয়ে যায় মানে কি, মানে ধরেন এমনভাবে নিয়ে যায় যে চোর ডাকাতকে যেভাবে ধরা হয়, রাজনীতিবিদদের তো এই সম্মান দেওয়া হয় এই দেশে। তো সেইখানে আমি তো মনে করি আমার সবচেয়ে বড় সিকিউরিটি হচ্ছে আমার এই এলাকার মানুষ, যারা আমাকে এই সম্মানে সম্মানিত করেছে। তার সাথে সাথে আমার সিকিউরিটি কি, আপনি বিশ্বাস করবেন না, আমি আমার ফ্যামিলির ঢাকায় থাকে, আমি আমার ছেলে থাকি এখানে। এই ঘরে আমি বাইরে যাওয়ার পর আমার রুমটা লক করে যাই, চাবিটা এখানেই রেখে যাই।
বাইরের যে তালা আছে এখানে একদম বন্ধ করে, তালা থাকে না যে আর ইচ্ছা আসতে পারে। তার মানে এই দরজা খোলাই থাকে সব সময় খোলা থাকে। কারণ হলো এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমার ঘরে আসবে কেউ ইয়ে করবে, এবং আমি বিশ্বাস করি যে আমার আশপাশে যারা বসবাস করেন এরাই আমার বড় সিকিউরিটি। কতটুকু সৎ থাকতে পেরেছি এটা জানি না, চেষ্টা করেছি সৎ থাকার। আমারও ভুল ত্রুটি আছে, আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, সংসদ সদস্য হিসেবে আমারও অনেক ল্যাপসেস আছে, অনেক ভুল ত্রুটি আছে। কেন মানুষ আমি, আমার দ্বারা ভুল হবে সাধারণভাবে হয়তো, কিন্তু আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি যে চলার পথে আর কি আমার জীবনে, যে আমার অনেক প্রয়োজন রয়েছে, আমার অভাব অনটন অনেক আছে, কিন্তু তারপরেও তো আমি অনেকের থেকে আল্লাহ আমাকে ভালো রেখেছে। আল্লাহর শুকরিয়া এটা, যে আমি যে জিনিসটা দেখেছি, যে আমি বলেছি যে আমি খুব ছোটোবেলা থেকে আমার বাবার সাথে রাজনৈতিক কর্মকাণ্ড যেখানে যেতেন আমার বাবা আমাকে নিয়ে যেতেন। আমার আমি খুবই ছোটোবেলা, আমি 64 ইলেকশন, আমি অনেক ছোটো, আমি দেখেছি। তো যে জিনিসটা আমার বাবা কিন্তু সারা জীবন এদেশের খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, এবং এদেশের ভূমিহীন মানুষের জন্য, এদেশের জেলেদের জন্য, এদের শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন। তো সেই হিসেবে আমি যে শিক্ষা, আমি পারিবারিক শিক্ষাই হচ্ছে যে মানুষের জন্য কাজ করা। আর আরেকটা জিনিস আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে আমার কোনো অধিকার নেই। আমার তো ধরেন আমার পিতা, আমার দাদা, তাদের একটা তো নাম ডাক এলাকায় আছে, তাদেরকে ডিফেম করে তাদের নাম খারাপ করার কোনো অধিকার তো আমার নাই। আমি তো তাদের উপরই ভর করে কিন্তু আমি এই রাজনীতিতে আজকের এই অবস্থান। আলী আব্বাস খান। আর এই যে চাচা, মানে আপনি কিছু মনে করবেন না, মানে আপনার বাড়িতে ঢোকার পরেই মানে অন্যান্য সংসদ সদস্য যদি কেউ হতেন, হ্যাঁ 3 বারের নির্বাচিত, বা মানে তাদের বাড়িতে ঢুকলে তো আলিশান ব্যাপার স্যাপার থাকতো। আপনার বাড়িতে ঢোকার পরে দেখেন মানে ভেতরের রংটা পর্যন্ত করা নাই, বাড়ি কমপ্লিট করতে পারি না, স্লোলি কমপ্লিট হবে। এটা তো এমন কোনো, আমি এটা মনে করি না যে কোনো অহংকারের ব্যাপার যে আমি ঘর, অনেকে তো কুড়ে করেও থাকে, সেও তো খুশি জীবনটা চালিয়ে যাচ্ছে। একদিন তো আমাদেরকে সবাইকে কবরের মাটির ঘরেই চলে যেতে হবে। আপনি যদি কিছু মনে না করেন, হ্যাঁ এটা আপনার পারমিশন নিয়ে আমি দিতে যাচ্ছি। এটা হচ্ছে মানে এই যে আপনি এত সিম্পল লাইফ লিড করেন, হ্যাঁ একটু আপনার সাথে ঘেটে আপনার ঘরটা দেখেন না, এখানে খুব বিলাসবহুল বাড়ি আমার, খুব করছিলাম অনেক গিয়ে করে পারি নাই কমপ্লিট করতে। আচ্ছা আচ্ছা, মানে এখনো মানে ইনকমপ্লিট আছে। কিন্তু চাচা এই যে মানে আপনার বাড়িটা এখনো ইনকমপ্লিট, হ্যাঁ এইগুলোতেই বোঝা যায় যে আসলে আপনি মানে আপনার নামের পেছনে যে দুর্নীতির মানে বিন্দু পরিমাণ কোনো কিছু নাই কেন, এটা কিন্তু আপনার বাড়িতে আসার পরে এটা আল্লাহর মেহেরবানি। এবং আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ইয়ে করি আর কি, আপনার যেটা বলতে চাই যে আমি তো একজন মুসলমান, মুসলমানের যদি আমি এত প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু আমি মোটামুটিভাবে একজন মানুষ হিসাবে মনে করি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতরা, তার যে পরবর্তী বংশধর এলেবেদ যারা, তাদের যে জীবন থেকে যদি আমরা সামান্যতম আমরা তো এক তিল পরিমাণও তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই বা অনুসরণ করতে পারি না, সেই যোগ্যতা আমাদের নাই। সামান্য যদি ইয়ে করি তাহলে আমার মনে হয় লোভ লালসার ঊর্ধ্বে মানুষ ওঠা সম্ভব। আমি একটা জমিদার ফ্যামিলিতে ধরুন ছিল, আমার দাদা জমিদার ছিল, আমি তো আর জমিদার না, আমার বাবাও জমিদার না, কিন্তু আমার বাবা এই জমিদারি প্রথা বিলুপ্তির জন্য উনি আন্দোলন করেছেন। আমার বাবা ওনার বাবার বিরুদ্ধে করেছেন, উনি বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, বুঝলেন তো। যা এই যে আমার বাবা যে স্বপ্নটা দেখলেন যে জমিদার উচ্ছেদ করতে হবে, করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে কি তারা স্বাধীন করেছিলেন যে আবার সেই নতুন বোতলে আবার সেই সামন্ত যুগ আসুক? আজকে তো একটা সামন্ত যুগ সৃষ্টি হয়েছে, আজকে নতুন নতুন জমিদারের সৃষ্টি হয়েছে। কারা? বড় বড় আমলা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় পুলিশ কর্মকর্তা থেকে নিয়ে বড় বড় রাজনীতিবিদ এখন হচ্ছেন নতুন জমিদার। এই জমিদারির জন্য তো ওনারা সেই আন্দোলন সংগ্রাম করেন নাই। তো আমি আসলে এতক্ষণ এমন একজন মানুষের সাথে কথা বললাম যিনি হচ্ছেন মৌলভীবাজার 2 আসনের 3 বারের নির্বাচিত সংসদ সদস্যের সাথেই এতক্ষণ আমি কথা বললাম। এটা যদি আমি পরিচয় করে না দিই সেক্ষেত্রে হচ্ছে কেউ বিশ্বাসই করবে না, মানে আপনি এতটাই সাদামাটা জীবনযাপন করছেন আর এতটাই সাদামাটাভাবে থাকছেন, হ্যাঁ কিন্তু আপনি হচ্ছেন নবাব আলী আমজাদের বংশধর, হ্যাঁ সেই জায়গা থেকেও কিন্তু আপনার মানে কি বলে চাইলে আপনি অনেক
উচ্চাভিলাষীভাবেই থাকতে পারেন, এটা আপনার জন্য কোনো বিষয় না। তো আমাদের আসলে সবার শিক্ষণীয় এইটাই চাচার কাছ থেকে, চাচাকে কেন সাদা মনের মানুষ বলা হয় এটা আসলে ওনার সাথে মেশার পরে, ওনাকে দেখার পরে আমি বুঝলাম। আর একজন মানে সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্য কতটা মানে সৎ হতে পারেন, এটা চাচা আমি আসলে আপনাকে না দেখলে এটা আমি কখনো বিশ্বাসই করতাম না যে বাংলাদেশেও মানে সৎ এমপি আছেন। এটা আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি বলবো না যে আমি শতভাগ যে সৎ থাকতে পেরেছি, শতভাগ যে আমি প্রথমে বলছি যে আমি একজন মানুষ হিসেবে স্বাভাবিকভাবে আমার অনেক ভুল ত্রুটি রয়েছে, আমার অনেক ল্যাপসেস রয়েছে, আমার হয়তো অগোচরে অনেক, আপনি বলতেন একদম দুর্নীতিমুক্ত, আমি বলতে তো পারবো না, আমার দ্বারা হয়তো কোনো অন্যায় তো হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি, সাধারণভাবে চেষ্টা করেছি